প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আজ আমি তোমাদের উচ্চ মাধ্যমিক শ্রেণীর কোষ বিভাজন যে চ্যাপ্টার আছে জীববিজ্ঞান প্রথম পত্রে, সেই কোষ বিভাজনের দ্বিতীয় ক্লাসটি আজকে আমি আলোচনা করব। উপস্থাপনায় আছে আমি কনককান্তি সরকার, সহকারী অধ্যাপক উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ, নীলফামারী। তো গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম সেটি হচ্ছে কোষ চক্র। আমরা গত ক্লাসে আরম্ভ করেছি কোষ চক্র জিনিসটি কি। তো আজকে আমি আবার দিয়েছি যে এই ক্লাসটির একটা ধারাবাহিকতা রাখার জন্য আমি যে আবার আলোচনা করেছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো কোষ চক্রে আমরা দেখেছি গতদিন যে গত ক্লাসে দেখেছি যে এখানে দুটি পর্যায় আছে, একটি হচ্ছে ইন্টারফেস বা প্রস্তুতিমূলক পর্যায় এবং অপরটি হচ্ছে বিভাজন পর্যায় বা ডিভিশনাল স্টেজ যেটাকে বলি আমরা, যেখানে মাইটোটিক সেল ডিভিশন ঘটে। তো এই দুটো পর্যায়ে বিভক্ত হয়েছে। তো প্রথম ইন্টারফেসটা যে দীর্ঘ সময় ধরে হয়, 90 থেকে 95 ভাগ সময় যে কোষ বিভাজনের যে সময়টা আছে, মানে কোষ চক্রের একটি কোষের ইন্টারফেস থেকে ডিভিশন হয়ে আবার ইন্টারফেস, এই পুরো সময়টি তার মধ্যে ইন্টারফেস দশাই শুধুমাত্র 95% সময়, 95 ভাগ সময় এখানেই ব্যয় হয়ে যায়। আর আমরা ওখানে আলোচনা করেছি, এখানে আমি আবার দিয়েছি যে ডিএনএ রেপ্লিকেশন ঘটে এই ইন্টারফেস দশাতে। এবং এখানে কিছু কিছু প্রোটিন জাতীয় পদার্থ আছে, যেমন সিডিকে, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ নামে এক ধরনের উপাদান আছে, যেটি কি করে এই উদ্দীপনা প্রদান করে। সাথে কিছু হরমোন হতে পারে, কিছু গ্রোথ ফ্যাক্টর হতে পারে, যেগুলো কি করে এই কোষ বিভাজনকে উদ্দীপ্ত। তো এই যে হলো কোষ চক্রটা, আমরা এটা দেখেছি এর আগে যে একটি কোষ কিভাবে, একটি কোষ ক্রমান্বয়ে কি করবে, এটি বিভাজনে যাবে। বিভাজনে যেতে গেলে G1 স্টেজ প্রথমে পেরিয়ে, তারপরে S, তারপরে G2, তারপরে এই যে G1 থেকে S হয়ে G2, এইটুকু সময়টাকে পুরোটাকে বলা হচ্ছে কি ইন্টারফেস। এটাকে ইন্টারফেস দশা, এই পুরো অংশটুকুকে বলা হচ্ছে কি ইন্টারফেস দশা। আর এইটুকু জায়গায় এটাকে বলতেছে মাইটোসিস। মাইটোসিসের পর শেষে হয় সাইটোকাইনেসিস হয়ে কোষটি দুই ভাগে বিভক্ত হয়ে যায়, সাইটোপ্লাজমের বিভাজন হয়ে দুই ভাগে বিভক্ত হয়ে যায়, আর মাইটোসিস দশাতে ক্রোমোজোমগুলো দুই ভাগে বিভক্ত হয়ে যায়, হয়ে গিয়ে নতুন কোষের উৎপত্তি ঘটে। এই কোষটি তার উৎপন্ন নতুন কোষটি কি করবে, আবার পুনরায় বিভাজনে যাবে। আর কিছু কিছু কোষের ক্ষেত্রে কি হয়, এই কোষটি আর পুনরায় বিভাজিত হয় না। সেক্ষেত্রে কি হয়, কোষটি ওটি স্থায়ী টিস্যুতে রূপান্তরিত হয়। তোমরা জীববিজ্ঞানে ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যুর নাম শুনেছ। তো এই যে স্থায়ী টিস্যু বা জীবদেহের প্রাণী দেহের অনেক কোষ আছে, অনেক টিস্যু আছে যেগুলো আর বিভাজন হয় না। সেটি তাহলে কি হলো, তাহলে সেটি তাহলে কি হবে, G0 বলে আমরা, যে কোষটি আর বিভাজিত হবে না। ঠিক আছে, যে আমরা দেখেছি যে ইন্টারফেস এবং মাইটোসিস দুটি ধাপে কোষ চক্রটি বিভক্ত। ইন্টারফেস দশাতে কি কি ঘটনা ঘটছে, যে এটি হচ্ছে কোষ বিভাজনের শেষ এবং পরবর্তী কোষ বিভাজনের শুরুর মধ্যবর্তী দীর্ঘস্থায়ী দশা, যেখানে প্রোটিন, ডিএনএ, আরএনএ, এনজাইম প্রভৃতি সংশ্লেষিত হয়ে কোষকে পরবর্তী বিভাজনের উপযোগী করে তোলে। তাকে ইন্টারফেস দশা বলে। এই দশাকে বিশ্রাম দশা বলা হয়। এবং ইন্টারফেস দশায় কোষের নিউক্লিয়াসে বহু গুরুত্বপূর্ণ ক্রিয়া বিক্রিয়া ঘটে থাকে, তাই ইন্টারফেস অবস্থায় নিউক্লিয়াসকে বিপাকীয় নিউক্লিয়াস বলে। তাহলে কি হলো, ইন্টারফেস দশাটা হচ্ছে কি, যেটি হচ্ছে কোষ বিভাজনের হচ্ছে মধ্যবর্তী একটা পর্যায়ে, অন্তর্বর্তীকালীন সময়। কোষ যখন ডিভাইড করে, বিভাজন হয়, সেই বিভাজনের পূর্বে তাকে কিছু কাজ করতে হয়। অর্থাৎ এই যে বিভাজন হয়, একটি কোষ দুটো কোষে পরিণত হবে, তাহলে দুটো কোষের যে উপাদানগুলো আছে, সেই উপাদানগুলো তাকে তৈরি করতে হবে। সেই তৈরি করা, সেগুলোকে যাচাই করে দেখা, এই সমস্ত কাজগুলো সম্পন্ন হয় কোথায়, সম্পন্ন হয় ইন্টারফেস দশাতে। তো সুতরাং এটা কমপ্লিট করে। এবং এই দশায় যেহেতু কোষের যে সমস্ত উপাদানগুলো কি অদৃশ্য থাকে, ডিসঅ্যাপিয়ার হয়ে থাকে, দেখা যায় না কোষের উপাদান। যেমন ডিভিশনাল স্টেজ যখন আসবে, আমরা যখন মাইটোসিস কোষ বিভাজন বা মিয়োসিস কোষ বিভাজনের কথা যখন পড়বো, দেখবা যে ওই সমস্ত আমরা সাধারণ মাইক্রোস্কোপের মধ্যে কিন্তু এই দশাটা কিন্তু দেখতে পাই। আমরা কিন্তু যে ক্রোমোজোমগুলো একত্রিত হচ্ছে, বিভাগ হয়ে স্পিন্ডল দুই পাশে টেনে নিয়ে যাচ্ছে, টেনে নিয়ে যাওয়া ক্রোমোজোমগুলো দুই প্রান্তে যাচ্ছে, কোষটা দুই খণ্ডে বিভক্ত হচ্ছে, ইত্যাদি সবকিছু কিন্তু দেখা যায়। কিন্তু ইন্টারফেস দশা কিন্তু কি হয়, ক্রোমোজোমগুলো কিন্তু দেখা যায় না, কারণ সেগুলো তখন সব খোলা অবস্থায় থাকার কারণে কি হয়, ডিএনএ বা ক্রোমোজোম ইত্যাদি এমনভাবে থাকে যেগুলোকে আমরা মাইক্রোস্কোপ দিয়ে, ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়েও এগুলোকে দেখা যায় না। তাই এটাকে ধারণা করা হয় যে, মানে আগে ধারণা করা হতো যে এই সময় সে বিশ্রাম নিচ্ছে, যদিও এটা কিন্তু বিশ্রাম নেয় না, এখানে কিন্তু অনেক অনেক কাজ করছে।
হ্যাঁ, এবং এই অঞ্চলে এই সময়টাতে প্রচুর পরিমাণে বিপাক ক্রিয়া ঘটে, তাই এই সময় নিউক্লিয়াসটাকে কি বলা হয়, বিপাকীয় নিউক্লিয়াস। আচ্ছা, বিজ্ঞানী হাওয়ার্ড প্লেক, হ্যাঁ, কি করছে 1953 সালে ইন্টারফেস পর্যায়কে তিনটি উপদশায় ভাগ করেন। একটি হচ্ছে বিরাম 1 বা G1, একটি সংশ্লেষ বা S দশা অর্থাৎ সিনথেসিস, আর বিরাম 2 বা G2। এই জি অর্থ এখানে গ্যাপ 1 সিনথেসিস, গ্যাপ 2। এই তিনটি উপদশাতে আমরা ইন্টারফেসকে ভাগ করেছি। কে ভাগ করেছেন? হাওয়ার্ড অ্যান্ড পেল্ক। কত সালে? 1953 সালে। তো প্রথম যে বিরাম 1 বা G1 দশা, তো এই G1 দশাতে আমরা দেখতে পাচ্ছি যে পূর্ববর্তী কোষ চক্রের মাইটোটিক দশার শেষ এবং সংশ্লেষিত দশার পূর্ববর্তী বিপাকীয়ভাবে সক্রিয় কোষের বৃদ্ধি দশাকে বিরাম 1 দশা বলে। তার মানে কি, মাইটোটিক দশা যখন শেষ হয়ে গেল এবং সংশ্লেষিত দশা যে পূর্ববর্তী দশা, অর্থাৎ আমরা চক্রে, কোষ চক্রে দেখেছো তোমরা যে ওখানে ডিভিশনাল স্টেজ বা মাইটোটিক ডিভিশন হচ্ছে, তারপরে সাইটোকাইনেসিস হওয়ার পর সে কি করতেছে, সে একটি দশাতে প্রবেশ করতেছে, যেটা কি হলো, সেটা হচ্ছে সিনথেসিস দশার আগে, যেটাকে আমরা G1 দশা বলতেছি। এই মানে এই পর্যায়টাকে বলতেছি আমরা G1 বা বিরাম দশা, প্রথম বিরাম। তো এখানে কি দশা, কি ঘটনা ঘটছে দেখো এখানে, যে G1 দশার প্রথমে সাইক্লিন নামক এক প্রকার প্রোটিন তৈরি হয়, যা সিডিকে কি হচ্ছে, বিরাম 1 বা G1 দশাতে কি হচ্ছে, সাইক্লিন নামে এক ধরনের প্রোটিন তৈরি হচ্ছে, যা সিডিকে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ নামক এনজাইমের সাথে যুক্ত হয়ে সমগ্র বিক্রিয়ার গতি ত্বরান্বিত ও নিয়ন্ত্রিত করে। তার মানে কি, সাইক্লিন প্রোটিনটা কি করবে, সিডিকে এর সাথে সংযুক্ত হয়ে কি করবে, এটা যে এই যে বিরাম 1 বা বিরাম 1 বা G1 যে দশাটা আছে বা উপপর্যায়টা আছে, এই উপপর্যায়টা কিন্তু নিয়ন্ত্রণ করতেছে এই 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 প্রোটিন জাতীয় বা পদার্থগুলো এনজাইমের সাথে যুক্ত হয়ে করতেছে, এবং সিডিকে মূলত ফসফোরাইলেশন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। সিডিকে কি করে? ফসফোরাইলেশন প্রক্রিয়া। এখন প্রশ্ন হলো ফসফোরাইলেশন কি? এটা মূলত আমাদের এই ফসফোরাইলেশন শব্দটা তোমরা ক্লোরোপ্লাস্টের মধ্যে হয়তো পেয়েছো, ক্লোরোপ্লাস্টে, এবং বিস্তারিত আরো জানতে পারবা এটা আমাদের সালোক সংশ্লেষণের আলোক পর্যায়ে যেখানে আছে, সেখানে মূলত ফসফোরাইলেশন সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো আমি একটু জাস্ট হিন্ট দেই, সেটা হচ্ছে যে ফসফোরাইলেশন মানে কি, ফসফেট যুক্তকরণ, ফসফোরাইলেশন। অর্থাৎ আমাদের জীবদেহে যেমন বিভিন্ন কার্যক্রিয়াকলাপ হয়, এতে কিন্তু শক্তি, বিভিন্ন রিয়াকশন ঘটে আমাদের জীবদেহে, তো এতে কিন্তু প্রচুর পরিমাণে শক্তির প্রয়োজন হয়। সেই শক্তিগুলো আসে কোত্থেকে? আমি যেমন বাজারে কোনো কিছু কিনতে যাই, টাকার দরকার, ঠিক ওই রকম জীবদেহে যত প্রকার রিয়াকশন ঘটে সেগুলো সম্পন্ন হওয়ার জন্য কি হয়, এখানে এক ধরনের কয়েন, মুদ্রা দরকার হয়, টাকার মতো, সেটাকে বলতেছি আমরা বায়োলজিক্যাল কয়েন। আর সেটা কি? সেটা হচ্ছে এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তো এই এটিপি যখন কাজ করে ফেলে বা তার যখন অ্যাকশন সম্পন্ন হয়, তখন কিন্তু কি করে, এর শক্তিটা নির্গত হয়ে গিয়ে এটা কিন্তু এটিপি থেকে এডিপি তে রূপান্তরিত হয়, অ্যাডিনোসিন ডাইফসফেট। অর্থাৎ 3টা ফসফেট ছিল, সেটা 2টা ফসফেট তৈরি হয়ে গেল। এই যে 2টা ফসফেট, এই 2টা ফসফেট আবার কি হবে, এডিনোসিন ডাইফসফেটটা আবার আলোর উপস্থিতিতে কি হবে, এই ডাইফসফেটের সঙ্গে আরেকটি নতুন একটি অজৈব ফসফেট যুক্ত হয়ে সেটা তৈরি করবে এডিনোসিন ট্রাইফসফেট বা এডিনোসিন 3 ফসফেট। এটা হলো শক্তি সম্পন্ন, মানে এটিপিটা আছে শক্তিযুক্ত আর এটিপিটা আছে শক্তিবিহীন। তাহলে এই যে শক্তিবিহীনটাকে শক্তিযুক্ত হলো, আলোকে ব্যবহার করে, সূর্যের আলোকে ব্যবহার করে বা যে কোনো আলোকে ব্যবহার করে যে হলো, এটাকে বলতেছি আমরা কি, ফসফোরাইলেশন। এবং এটা যদি আলোর উপস্থিতিতে আসে সেটা হতে পারে, সেটা ফটোফসফোরাইলেশন। এটা যদি কোনো রাসায়নিক প্রক্রিয়া হয় তাহলে সেই রকম যে প্রক্রিয়া হোক না কেন, এই যে ফসফেট যুক্তকরণটাই হলে কি হবে, ফসফোরাইলেশন। এখন এই দশায় ডিএনএ এবং প্রোটিন উৎপাদনের জন্য প্রয়োজনীয় এনজাইম ও অন্যান্য উপাদান উৎপাদন শুরু হয়। অর্থাৎ এই যে G1 দশাতে কি হবে, ডিএনএ এবং প্রোটিন উৎপাদনের জন্য প্রয়োজনীয় এনজাইম, ডিএনএ তো আছে এবং প্রোটিন যে তৈরি করবে, সেই প্রোটিন তৈরি করার জন্য কি করবে, প্রয়োজনীয় এনজাইম। অর্থাৎ প্রোটিন মানে জীবদেহে যতগুলো ক্রিয়া বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া ঘটুক না কেন, সবগুলো কিন্তু কি হবে, এগুলো কিন্তু প্রোটিন, এই সমস্ত উপাদানের সাথে কিন্তু কি হবে, প্রোটিন কিন্তু মানে উৎপন্ন হয়। যেমন আমাদের শরীরে যে জিন আছে, আমাদের ডিএনএ, ক্রোমোজোম আছে, ক্রোমোজোমের মধ্যে আছে ডিএনএ, ডিএনএ এর মধ্যে কি আছে, জিন আছে, জিনের মধ্যে কি আছে, বিভিন্ন জীবের বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলো কি হবে,
বিভিন্ন প্রক্রিয়াতে বৈশিষ্ট্যগুলো আমাদের দেহে প্রকাশিত হওয়ার জন্য কি হবে, প্রোটিন তৈরি হবে প্রোটিনের মাধ্যমে। আর প্রোটিনগুলো কি জাতীয় হতে পারে, কিভাবে হতে পারে, প্রোটিনগুলো এনজাইম হিসেবে কাজ করতে পারে, প্রোটিন দিয়ে দেহ তৈরি হতে পারে, বিভিন্ন কাজে প্রোটিন। সুতরাং এই প্রোটিন তৈরির জন্য প্রয়োজনীয় এনজাইম উৎপাদন শুরু হয় কোথায়, ডিএনএ, এই যে জীবন দশাতে। তাহলে কি হয়, ডিএনএ এবং প্রোটিন উৎপাদন, যেমন ডিএনএ রেপ্লিকেশন করবে, আমরা বলতেছি ডিএনএ ডাবল হয়ে যাবে, ডাবল হতে গেলে কি হতে হবে, রেপ্লিকেশন হতে হবে। রেপ্লিকেশন কিভাবে হবে, রেপ্লিকেশন হওয়ার জন্য নানা রকমের এনজাইম দরকার। তো এনজাইমগুলো আসবে কোথা থেকে, এনজাইমগুলো আসবে কোথা থেকে, এটা কিন্তু তৈরি হবে তখন। যেমন তোমরা যখন নিশ্চয়ই হয়তো পড়েছো যে রেপ্লিকেশনের ক্ষেত্রে নানা রকমের এনজাইম দরকার হয়। হ্যাঁ, পলিমারেজ, ডিএনএ পলিমারেজ 1, ডিএনএ পলিমারেজ 3, হ্যাঁ, টপোআইসোমারেজ, গাইরেজ, লাইগেজ, হ্যাঁ, তারপরে যে হেলিকেজ বা এসএসবিপি, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, এরকম নানা রকম প্রোটিন প্রয়োজন হয়। সেগুলো কিন্তু তৈরি হবে কোথায়, জি1 স্টেজে। এবং এরপরে কি হবে, সমগ্র কোষচক্রের 30 থেকে 40% সময় ধরে পর্বটি চলে। অর্থাৎ এই যে কোষ চক্রটাতে তুমি 100 ভাগ যদি সময় কল্পনা করি, তার মধ্যে 30 থেকে 40% সময় কিন্তু জীবনে সে ব্যয় করে ফেলে, কোষ চক্রটা ব্যয় করে ফেলে। ঠিক আছে, এরপরে আমরা দেখি যে এই দশায় স্বাভাবিক বিপাক চলে এবং কোষ অঙ্গাণুগুলো দ্বিগুণ সংখ্যায় সৃষ্টি হয়। এই প্রক্রিয়া কি হবে, স্বাভাবিক চলবে, স্বাভাবিক বিপাক ঘটবে এবং কোষ অঙ্গাণুগুলো দ্বিগুণ সংখ্যায় সৃষ্টি হবে। কোষ অঙ্গাণুগুলো দ্বিগুণ মানে কি, কোষ অঙ্গাণুগুলো যা আছে তার চেয়ে ডাবল হয়ে যাবে। এবং বিভিন্ন ধরনের জৈব রাসায়নিক দ্রব্য, যেমন অ্যাস্ট্রল রশ্মির জন্য টিউবুলিন। অ্যাস্ট্রল রশ্মি মানে কি, নিজেই মানে ডিএনএ কে দুই প্রান্তে টেনে নিয়ে যাবে, যেটা আমাকে বলি অ্যাস্ট্রল তন্তু বা স্পিন্ডল তন্তু, স্পিন্ডল ফাইবার যে বলি, এই যে এটার জন্য তৈরি, এগুলোর জন্য কি লাগবে, টিউবুলিন লাগবে, সেগুলো এখানে তৈরি হবে। ডিএনএ বাইন্ডিং ও আনওয়াইন্ডিং প্রোটিন। বাইন্ডিং মানে কি, ডিএনএ যখন রেপ্লিকেশন ঘটে তখন কিন্তু ডিএনএটা কিন্তু খুলে যায়, খুলে যাওয়াটাকে বলা হয় আনওয়াইন্ডিং। আনওয়াইন্ডিং মানে যে প্যাঁচ খুলে যাওয়া। আর আর ডিএনএ বাইন্ডিং মানে কি, ডিএনএটাকে আবার কি একত্রে স্ট্র্যান্ডগুলোকে বেঁধে ফেলবে, এটাকে বলছে ডিএনএ বাইন্ডিং প্রোটিন। তো এই প্রোটিনগুলো এখানে তৈরি হবে এবং ক্ষুদ্র কোষীয় অঙ্গাণু সমূহ, কিছু কিছু যে কোষীয়, যে ক্ষুদ্র কোষীয় অঙ্গাণু যেগুলো আছে, যেমন মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলজি বস্তু, সেন্ট্রিওল ও রাইবোজোমের সংখ্যা এখানে বৃদ্ধি পাবে। এই সমস্ত উপাদানগুলো ক্ষুদ্র অঙ্গাণু, কোষীয় অঙ্গাণুগুলো এখানে তৈরি হবে। এই দশে 3 প্রকার আরএনএ ও অন্যান্য সাংগঠনিক প্রোটিন সংশ্লেষিত হয়, কিন্তু কোনো প্রকার ডিএনএ সংশ্লেষিত হয় না। তার মানে কি, এখানে কি হবে, 3 প্রকারের আরএনএ। আরএনএ সাধারণত আমরা দেখেছি যে ডিএনএ বিভিন্ন কার্যক্রমগুলো করতে গেলে 3 ধরনের আরএনএ প্রয়োজন হয়, যেমন টিআরএনএ, ট্রান্সফার আরএনএ বলা হয়, আরআরএনএ, রাইবোজোমাল আরএনএ, এবং একটা হচ্ছে টিআরএনএ, আরআরএনএ, আর হচ্ছে মেসেঞ্জার আরএনএ, এমআরএনএ, মেসেঞ্জার আরএনএ, অর্থাৎ মেসেজ বা বার্তা পরিবহন করে। অর্থাৎ ডিএনএ তে যে তথ্যগুলো লেখা আছে সেটা যখন বার্তা আকারে যখন কোষের সাইটোপ্লাজমে চলে আসে, সেটাকে বলা হয় মেসেঞ্জার আরএনএ বা এমআরএনএ। এবং এই এমআরএনএ এর মধ্যে কি কি তথ্য আছে সেটাকে রিড করতে পারে একমাত্র কে, রাইবোজোম, আর সেটা তৈরি করে কে, রাইবোজোমাল আরএনএ। রাইবোজোমাল আরএনএ যে রাইবোজোম তৈরি হলো, এবং রাইবোজোম করবে কি তখন বিভিন্ন যে এই যে মেসেঞ্জার আরএনএর মধ্যে বিভিন্ন কোড লেখা থাকে, এই কোডগুলো কিসের তথ্য, বিভিন্ন রকম প্রোটিনের তথ্য, এই অ্যামাইনো অ্যাসিডের তথ্য থাকে। এই অ্যামাইনো অ্যাসিডগুলোকে রাইবোজোমের কাছাকাছি এনে সরবরাহ করে কি, ট্রান্সফার আরএনএ, যেটাকে বলে টিআরএনএ। তো টিআরএনএর কাজ কি, টিআরএনএটা অ্যামাইনো অ্যাসিডকে রাইবোজোমের কাছে সরবরাহ করবে। আর মেসেঞ্জার আরএনএ কি করবে, ডিএনএ থেকে যে তথ্যগুলো আছে সেগুলো নিয়ে আসবে, তথ্য নিয়ে বাইরে চলে আসবে সাইটোপ্লাজমে, এবং রাইবোজোম আরএনএ রাইবোজোম হিসেবে এই পুরো ঘটনাটা সম্পন্ন করবে, অর্থাৎ প্রোটিন সংশ্লেষের যাবতীয় কার্যক্রমগুলো করবে। তো ইত্যাদি বিভিন্ন কাজগুলো তৈরির জন্য যে 3 ধরনের যে আরএনএ দরকার হয় সেটা এখানে কিন্তু তৈরি হবে। তবে এখানে কোনো ডিএনএ তৈরি হবে না, শুধু আরএনএ তৈরি হবে। কি জন্য, কারণ আমরা একটু আগে বললাম যে অনেক প্রোটিন দরকার এখানে, সেই প্রোটিনগুলো তৈরি হবে কি করে, এই প্রোটিনের নির্দেশনা কিন্তু আছে কোথায়, ডিএনএ এর মধ্যে আছে। সুতরাং ডিএনএ তে যে নির্দেশনাগুলো আছে সেই নির্দেশনা অনুসারে কিন্তু প্রোটিনটা তৈরি হবে। এবং এই দশা উৎপন্ন শক্তি এটিপি কোষে সঞ্চিত হয় এবং পরবর্তীতে কোষ বিভাজন প্রক্রিয়া স্বাভাবিকভাবে চলে। অর্থাৎ এই দশাতে কিন্তু এটিপি তৈরি হয়, এটিপি কোষে সঞ্চিত হয়। যেমন আমরা একটু ফসফোরাইলেশনের কথা বললাম, যে এটিপি থেকে এটিপি তৈরি হলো, সেই টিপিগুলো কি হবে, এখানে মানে সঞ্চিত হবে, যাতে পরবর্তীতে কোষ বিভাজনের সময় যে শক্তিগুলো প্রয়োজন হয় সেগুলো সে সরবরাহ করতে পারে। কারণ কোষের যেমন ক্রোমোজোমগুলোকে এক পর দুই প্রান্তে টেনে নিয়ে যাবে, কিভাবে, এটাকে টেনে নিয়ে যাওয়ার সময় কিন্তু এটা কিন্তু কাজে লাগবে।
পরবর্তী ধাপে এই যে আমি চিত্রটা দেখি, খেয়াল করি এখানে কি চিত্র দেওয়া আছে। দেখো এখানে G1 স্টেজ, G1 স্টেজে কি হলো, সেলুলার কন্টেন্ট এক্সক্লুডিং দ্য ক্রোমোজোম আর ডিপ্লিকেটেড, অর্থাৎ কোষীয় যে উপাদানগুলো আছে, সেলুলার যে কন্টেন্ট মানে কোষীয় উপাদানগুলো আছে সেগুলো তৈরি হবে শুধু ক্রোমোজোম ব্যতীত, ক্রোমোজোম ছাড়া বাকিগুলো সব কিন্তু কি ডাবল হয়ে যাবে G1 স্টেজে। আচ্ছা, তাহলে এই হলো G1 স্টেজ। হলো এস স্টেজ বা সংশ্লেষ বা সিনথেসিস পর্যায়। এখানে কি বলা হচ্ছে, ইন্টারফেজের মধ্যবর্তী অবস্থাকে সংশ্লেষ পর্যায় বলা হয়। অর্থাৎ ইন্টারফেজে কি হয়, প্রথমে ছিল G1, তারপরে এস, তারপরে হলো G2। এসটা হচ্ছে মধ্যবর্তী পর্যায়ে। এই দশায় ডিএনএ রেপ্লিকেশন প্রক্রিয়া দ্বিগুণ হয়। তাহলে ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে কোথায়, এস দশাতে। এবং কোষ চক্রের সমগ্র কোষ চক্রের 30 থেকে 50% সময় ব্যয় হয় এই পর্যায়ে। এই দশার শেষের দিকে প্রতিটি ক্রোমোজোম দুটি ক্রোমাটিডে বিভক্ত হয় যা সেন্ট্রোমিয়ার দ্বারা যুক্ত থাকে। তাহলে কি হবে, যে এস পর্যায়ের শেষের দিকে কি হবে, যে এই দশা যখন শেষের দিকে এসে যাবে তখন কি হবে, ক্রোমোজোম গুলো কি হবে, ক্রোমোজোমটা দুইটা ডাবল যেটা হলো সেটা কিন্তু দুইটা ক্রোমাটিডে বিভক্ত হয়ে দুটি, এবং এই দুটি ক্রোমাটিডে বিভক্ত হবে এবং এটি সেন্ট্রোমিয়ার দ্বারা যুক্ত থাকবে। সেটা তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য যে সংশ্লেষ পর্যায়ের শেষের দিকে কি হবে, ক্রোমাটিডগুলো দুটি খণ্ডে বিভক্ত হবে এবং কি হবে, এটি সেন্ট্রোমিয়ার দ্বারা যুক্ত থাকবে। এবং কাইনেটোকোরের উপ একক হিস্টোন প্রোটিন সহ অন্যান্য প্রোটিন সংশ্লেষিত হয়। কাইনেটোকোরটা কোনটা, সেন্ট্রোমিয়ারটা কি আসলে এটাকে কাইনেটোকোর বলা হয়। তো কাইনেটোকোরের উপ একক অর্থাৎ সেন্ট্রোমিয়ার তৈরি যে উপ এককগুলো এখানে তৈরি হয় এই দশাতে, এস দশাতে। তাহলে এই মানে এস দশাতে এই সেন্ট্রোমিয়ারের উপাদানগুলোকে বলতেছি আমরা কাইনেটোকোর। এটা তৈরি হবে, তৈরি হয়ে সেটা সেন্ট্রোমিয়ার তৈরি করে যে ক্রোমাটিডের সাথে যুক্ত হবে। এই ঘটনাগুলো এখানে ঘটে। এবং হিস্টোন প্রোটিন সহ অন্য প্রোটিন সংশ্লেষিত হয়। হিস্টোন প্রোটিন মানে কি, ডিএনএ তো ক্রোমোজোমটা কিভাবে তৈরি, ক্রোমোজোম তৈরি হচ্ছে দুইটা উপাদান দ্বারা, একটু দুই ধরনের উপাদান দ্বারা, একটা হচ্ছে ডিএনএ, অপরটা হচ্ছে প্রোটিন। এই প্রোটিন কি জাতীয় প্রোটিন, সেটা হচ্ছে হিস্টোন প্রোটিন, আর কিছু আছে নন হিস্টোন। এই হিস্টোন প্রোটিন সহ অন্যান্য যে প্রোটিনগুলো আছে এগুলো সব তৈরি হবে কোথায়, এই এস পর্যায়ে। এবং কোষ, প্রাণীর কোষ ও কিছু নিম্ন শ্রেণীর কোষে সাইটোপ্লাজমে সেন্ট্রিওল দ্বিগুণ হয়। তাহলে সেন্ট্রিওল যে প্রাণী কোষে থাকে বা নিম্ন শ্রেণীর জীবে থাকে, সেন্ট্রিওল থাকে, সেটা কিন্তু এই দশাতে মানে এস পর্যায়ে। এই যে দেখি আমরা এখানে কি ঘটনা ঘটছে, আমরা এস পর্যায়টা আলোচনা করছি। এস পর্যায়ে কি হচ্ছে, এখানে কি গ্রোথ অ্যান্ড ডিএনএ রেপ্লিকেশন। এখানে মূলত ডিএনএ রেপ্লিকেশনটার মূল ঘটনা এখানে ঘটছে। আর বাকি যে যে সেন্ট্রোমিয়ার যে তৈরি হচ্ছে, ক্রোমাটিডটা দুইটা খণ্ডে বিভক্ত হয়ে যাচ্ছে, এই ঘটনাগুলো কিন্তু এখানে ঘটে। এর পরবর্তীতে হচ্ছে বিরাম 2 বা G2 দশা। G2 দশা বলা হচ্ছে ইন্টারফেজের শেষ অবস্থাকে বিরাম 2 বা G2 দশা বলা হয়। সাইটোপ্লাজম ও অন্যান্য দানাদার বস্তুসমূহের উৎপত্তি সংক্রান্ত বিভাগীয় কাজ চলতে থাকে। এই উপদশায় মাইক্রোটিউবুলস গঠনকারী পদার্থের সংশ্লেষ ঘটে, যা পরবর্তীতে মাইটোসিস পর্যায়ে স্পিন্ডল ফাইবার তৈরি করে। তার মানে কি, স্পিন্ডল তন্তু তৈরি করার জন্য কি হবে, এখানে মাইক্রোটিউবুলস গুলো তৈরি হবে। এখানে মাইক্রোটিউবুলস গঠনকারী যে উপাদানগুলো আছে সেগুলো এখানে তৈরি হবে, যেটা পরবর্তীতে স্পিন্ডল ফাইবার তৈরি করবে। এবং G2 থেকে মাইটোসিসে প্রবেশ করতে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর বা এমএফপি, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর নামক প্রোটিন প্রয়োজন হয়। তার মানে G2 থেকে যে মাইটোসিস যখন যাবে তখন একটা ধরনের প্রোটিন দরকার হয়, সেটা হচ্ছে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। সেটা কিন্তু এখানে এই দশাতে তৈরি হয়। এবং আরএনএ এবং আরআরএনএ এবং এমআরএনএ সংশ্লেষণ ঘটে এখানে। আরআরএনএ অর্থাৎ জি1 কিছু আমরা দেখেছি, এখানেও ঘটতেছে, বিভিন্ন আরএনএ গুলো সংশ্লেষণ ঘটতেছে এখানে। এবং ক্ষতিগ্রস্ত ডিএনএ অণুর মেরামত হয়। অর্থাৎ কিরকম, যে আমরা এস স্টেজে দেখলাম যে এখানে কিছু কিছু উপাদান মানে ডিএনএটা ডাবল হয়ে গেল, কিন্তু কোনো কারণে যদি কোনো ভুল হয়ে যায়, অনেক সময় ভুল হয়ে থাকে, মানে ডিএনএ যখন রেপ্লিকেশন করে তখন ডিএনএ থেকে ডিএনএ তৈরির সময় অনেক সময় ডিএনএ সিকোয়েন্সে কিছু ভুল হয়ে যেতে পারে, বা কোনো অনেক প্রোটিন দরকার আছে সেটা তৈরি হয়নি। এরকম নানা রকম কিন্তু ত্রুটি বিচ্যুতি ঘটতে পারে। যদি এরকম ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে তাহলে কিন্তু G2 দশাতে কিন্তু এটা কিন্তু চেক করবে। চেক করার পর দেখবে যে কোনো ভুল ত্রুটি আছে কিনা। আসলে জীব দেহের কিন্তু এই যে কোষ চক্রে কিন্তু তিন যতগুলো স্টেজ আছে প্রতিটাতে কিন্তু চেকিং এর ব্যবস্থা আছে।
যে কোথায় কোথায় কি সমস্যা হচ্ছে। এই চেকিংটা হলে কি হবে, তাহলে তোমার মনে করো যে এটা কোনো ভুল ত্রুটি হলে সেটা ধরা পড়বে। আর ভুল ত্রুটি যদি ধরা না পড়ে তাহলে কিন্তু একটা চরম বিপর্যয় আসতে পারে। যে ওই কোষ যে কোষ তৈরি, ওই কোষ থেকে যে যে অঙ্গ বা যে জীব তৈরি হবে তাদের কিন্তু কি হবে, ডিফেক্টিভ বা ভুল মানে ক্ষতিকর কোনো অঙ্গ তৈরি হতে পারে, বা কোনো অঙ্গহীন হতে পারে, বা কোনো অঙ্গ দুর্বল হতে পারে, এরকম কিন্তু তৈরি হতে পারে। সেই জন্য এটা কিন্তু চেকিং এর ব্যবস্থা আছে। আর নিউক্লিয়াসের আয়তন বেড়ে যায় যেহেতু অনেকগুলো এখানে উপাদান তৈরি হলো, ক্রোমোজোম ডাবল হয়ে গেছে, ক্রোমোজোম ডিএনএর উপাদানগুলো বিভিন্ন যে কোষীয় অঙ্গাণুগুলো ডাবল হয়ে গেছে, সবকিছু একটু দ্বিগুণ দ্বিগুণ হয়ে গেছে। তাহলে তো কোষ কি হবে, নিউক্লিয়াসের আর নিউক্লিয়াসটাও সাথে সাথে ডিএনএ যেহেতু নিউক্লিয়াসটা ডাবল হয়ে গেছে, নিউক্লিয়াসের ক্রোমোজোমগুলো ডাবল হয়ে গেছে, তাহলে কি হবে, নিউক্লিয়াসটা কিন্তু বড় হয়ে গেছে, সেটা আয়তনে বেড়ে যায়। এবং সমগ্র দশার এই দশায় সমগ্র কোষ চক্রে 10 থেকে 20% সময় ব্যয় হয় এখানে। ঠিক আছে, এখন আমরা দেখি তাহলে G1, S, G2 তিনটে বিষয় দিয়ে দেখলাম। এখন দেখি আমরা কোষ চক্র নিয়ন্ত্রণ, কিভাবে কোষ চক্রটা নিয়ন্ত্রিত হচ্ছে। কোষ চক্র নিয়ন্ত্রণকারী দুটি প্রোটিন হলো একটা সাইক্লিন ও সাইক্লিন নির্ভর প্রোটিন। অর্থাৎ যে আমরা একটু দেখলাম সাইক্লিন এবং সাইক্লিন নির্ভর যে প্রোটিন সিডিকে, এই দুটো কিন্তু কোষ চক্রকে নিয়ন্ত্রণ করে, এটা একটা ফ্যাক্টর। আর কি আছে, কোনো কোনো কোষের জীবন দশায় একটি নির্দিষ্ট বিন্দুতে কোষ চক্র বন্ধ হয়ে যায়, অর্থাৎ কোষটি নিষ্ক্রিয় দশায় চলে যায়, এই দশাকে G0 দশা বলে। অর্থাৎ জীবন দশায় কোষ চক্র বন্ধ হয়ে যেতে পারে। কেন বন্ধ হচ্ছে, যে ভাজক টিস্যু যতক্ষণ পর্যন্ত বিভাজন ক্ষমতা বা যতক্ষণ প্রয়োজন বিভাজন ঘটছে, কিন্তু যে ভাজক টিস্যুগুলো যখন স্থায়ী টিস্যুতে রূপান্তরিত হয় সে কিন্তু আর বিভাজন করে না, তাহলে কি হবে, তখন সেটা কি বিভাজন বন্ধ হয়ে যায়। তো সেই রকমের অবস্থাকে আমরা কি বলতেছি, G0 দশা। আবার G1 দশার যে বিন্দুতে কোষ চক্র বন্ধ হয়ে যায় সেই বিন্দুকে বলা হয় আর বিন্দু বা চেক বিন্দু। অর্থাৎ G1 দশাতে যে বিন্দুতে গিয়ে তার যে কোষ চক্র বন্ধ হয়ে গেল সেটাকে বলতেছি আমরা আর বিন্দু বা চেক বিন্দু। এবং নির্দিষ্ট শর্ত পূরণ না হলে কোষ চক্রের একটি নির্দিষ্ট বিন্দুতে এসে কোষ বিভাজনের অগ্রগতি বন্ধ হয়ে যায় তাকে বলে চেক পয়েন্ট। অর্থাৎ এই কোষ চক্র যখন সংগঠিত হতে থাকে, যে কোনো একটা শর্ত আছে যেটা হওয়া লাগবে, মানে কোনো একটা উপাদান তৈরি হতে হবে, কোনো একটা ঘটনা ঘটতে হবে, সেটা যদি না হয় তাহলে এটা কিন্তু চেক করার ব্যবস্থা আছে। চেক করে যদি ভুল যদি ধরা পড়ে তাহলে কিন্তু সেটা কি হবে, বিভাজনের অগ্রগতি বা সামনের দিকে অগ্রসর বন্ধ হয়ে যাবে, তখন সেটা কিন্তু আবার কিন্তু পুনরায় প্রথম থেকে জীবন থেকে আবার শুরু হবে। আর যদি কোষের ডিএনএ ক্ষতিগ্রস্ত হয় বা কোষের যথাযথ আয়তন না থাকে তবে কোষটি G0 দশায় চলে যায়। অর্থাৎ ডিএনএ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, ও বিভাজন করলে তো ক্ষতি হবে জীবন, সেজন্য এটা কিন্তু তখন আর G0 দশা, অর্থাৎ সে তখন আর বিভাজনে যাবে না। হ্যাঁ, অথবা কোষের যদি আকার যদি ছোট হয়, কোষটির আয়তন যদি কম হয়, তাহলে কিন্তু কি হবে, কোষটি আর বিভাজনে যায় না, তখন সেটা G0 দশা, মানে যেটা থেমে যায়, তার বৃদ্ধি বিভাজন বন্ধ হয়ে যায়। দেখো এখানে একটু আমি চিত্র সহকারে একটু বুঝি আমরা, যে এইটা হচ্ছে সমগ্র কোষ বিভাজনের যে পর্যায়, এটা হচ্ছে কোষ বিভাজন মাইটোসিসের ডিভিশনাল স্টেজ। আর এইটা আছে দুইটা কোষ, নতুন কোষ, এটা একটা কোষ আর এইটা একটা কোষ তৈরি হয়েছে। তার মধ্যে এই একটি কোষ মনে করো দুটো কোষের মধ্যে একটি কোষ স্থায়ী হয়ে গেল, G0 দশায় পরিণত হয়ে গেল, আর একটা কোষ ধরি সে বিভাজন ক্ষমতা আছে, বিভাজন ক্ষম, তখন সে কি করবে, কোষটি আস্তে আস্তে বিভাজনের জন্য অগ্রসর হবে। সেই জন্য কি হবে, প্রথমে ইন্টারফেস দশা অতিক্রম করার পর ডিভিশনাল স্টেজে যাবে। কিন্তু ইন্টারফেস দশা যখন অতিক্রম করতে যায় তখন প্রথমে কি আসে, G1 স্টেজ। G1 স্টেজে কি হবে, ডিএনএ সংশ্লেষণের প্রস্তুতি নেবে, বিভিন্ন ধরনের প্রোটিন, এনজাইম ইত্যাদি তৈরি হবে, এটিপি টিটিপি যা যা দরকার সমস্ত তৈরি হবে, কোষীয় অঙ্গাণুগুলো তৈরি হচ্ছে। আর এস দশাতে কি হচ্ছে, এটা ক্রোমোজোমটা ডাবল হয়ে যাচ্ছে, রিপ্লিকেশন হয়ে যাচ্ছে। তো এই G1 দশার যখন শেষের দিকে তখন কিন্তু বিশ্রাম দশা, G0 দশা নাকি পৌঁছায় যায়, এবং এখানে চেক চেক করার ব্যবস্থা আছে। এর পরবর্তীতে এস এস কি হবে, তখন সিনথেসিস করবে ডিএনএ, এবং এরপর G2 দশা, অর্থাৎ কোষ বিভাজনের প্রস্তুতির জন্য G2 দশা গিয়ে সে তখন কি করবে, দেখবে, চেক করে দেখবে যে পূর্ববর্তী যে ঘটনাগুলো ঘটার কথা ছিল সেগুলো সব হয়েছে কিনা। যদি না হয়ে থাকে তাহলে আবার পুনরায় সে কি করবে, এই ডিভিশনাল স্টেজে না প্রবেশ করে আবার সে G1 দশায় প্রবেশ করবে। আর যদি দেখে যে হ্যাঁ সব ঠিক আছে চেক করার পর, তাহলে কিন্তু সে সরাসরি ডিভিশন স্টেজে। বিস্তারিত যদি জানতে চাই তাহলে এখানে দেখো, খেয়াল করো, এখানে এটা মনে করো একটা কোষটি বিভাজনে যাবে, কোষটি আস্তে আস্তে জীবন দশা অতিক্রম করতেছে, এবং এই জীবন দশার শেষ প্রান্তে কি হবে, ডিএনএ ড্যামেজ চেক পয়েন্ট। অর্থাৎ এখানে ডিএনএ কোনো সমস্যা আছে কিনা এটা একটা চেক করবে। হ্যাঁ, অনুরূপভাবে এসে গিয়ে আবার কি করবে, রেপ্লিকেশন হওয়ার পর ডিএনএ কিন্তু ড্যামেজ হয়েছে কিনা সেটা চেক করবে। আবার G2 তে যেও কিন্তু ডিএনএ ড্যামেজ চেক করবে, ডিএনএ রেপ্লিকেশন চেক পয়েন্ট, ডিএনএ রেপ্লিকেশন ঠিক মতো হয়েছে কিনা সেটা দেখবে, এবং
অ্যান্টিফেজ চেক পয়েন্ট। অর্থাৎ অ্যান্টিফেজটা কি, যখন ডিএনএটা যখন G2 দশাটি যখন M দশাতে বা মাইটোসিস দশাতে বা ডিভিশনাল স্টেজে যখন প্রবেশ করবে, তখন সেই জায়গাটাতে একটা চেকিং হয়, সেই জায়গাটাকে বলতে হবে অ্যান্টিফেজ। এবং এই ফেজে কি ডিভিশনাল স্টেজে কিন্তু আমরা যখন স্পিন্ডেল অ্যাসেম্বলি স্পিন্ডেল ফাইবার যখন তৈরি হয়, সেটাও কিন্তু একবার চেক করে দেখবে যে স্পিন্ডেল ফাইবারটি ঠিকমতো অ্যাসেম্বল হয়েছে কিনা বা যুক্ত হয়েছে কিনা, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের সাথে সঠিকভাবে যুক্ত হয়েছে কিনা, সেটাও কিন্তু চেকিং এর ব্যবস্থা আছে এই দশাতে। এবং সব যদি ঠিক থাকে তাহলে কিন্তু সেটা কি হবে, মাইটোসিস কমপ্লিট করে নতুন কোষের উদ্ভব করবে। ঠিক আছে, এখন দেখি আমরা ইন্টারফেসের গুরুত্ব কি, কেন ইন্টারফেস আমরা নিয়ে আলোচনা করছি। ইন্টারফেসের গুরুত্ব হচ্ছে কি, ইন্টারফেস প্রথম দিকে নির্ধারিত হয় যে পরবর্তী কোষটি বিভাজনে অংশগ্রহণ করবে কিনা, কারণ ইন্টারফেসে কিন্তু সম্পূর্ণ চেকিং করার ব্যবস্থা আছে এবং সে কিন্তু যাবতীয় কার্যক্রমগুলো করতেছে ইন্টারফেসের সাথে, যার বিভিন্ন উপাদানগুলো তৈরি করা। সুতরাং এটাতে সিদ্ধান্ত নেবে সে পরবর্তীতে বিভাজন করবে কিনা। পরবর্তী মাইটোসিস পর্যায়ের জন্য প্রয়োজনীয় প্রোটিন আরএনএ ইন্টারফেসের দশাতে তৈরি হয়। প্রোটিন আরএনএ গুলো কোথায় তৈরি হচ্ছে, সবকিছু ইন্টারফেসে তৈরি হয়ে যাচ্ছে। ডিএনএ রেপ্লিকেশনের সকল উপাদান ইন্টারফেসের এস দশাতে সংশ্লেষিত হয়, এটি ছাড়া কোষ বিভাজন সম্ভব নয়। তাহলে কি ডিএনএ রেপ্লিকেশনটা কিন্তু কি হচ্ছে, এস দশাতে সংগঠিত হচ্ছে। আর কোষ বিভাজনের প্রয়োজনীয় এটিপি স্পিন্ডল তন্তু তৈরির জন্য মাইক্রোটিউবুল এখানে সৃষ্টি হয়। ইন্টারফেসে কি এটিপি গুলো তৈরি হয় কোষ বিভাজনের জন্য। আমরা বলেছি যে কোষ বিভাজনের সময় যখন ক্রোমোজোমগুলো দুই ভাগে বিভক্ত হয়ে যায়, তখন কিন্তু কি হবে, কিন্তু এটিপি শক্তির প্রয়োজন হয়। এই শক্তির আসবে থেকে এটিপি থেকে আসবে, আর আমি এটিপিকে কি বলি, বায়োলজিক্যাল পয়েন্ট। তো সেই জন্য এটা এখানে তৈরি হয়, সেজন্য এটা গুরুত্ব যে এই দশাতেই মূলত এটিপি গুলো তৈরি হচ্ছে। এবং ইন্টারফেস পর্যায়ে না থাকলে কোষ বিভাজন সম্পন্ন হবে না। বিভাজন প্রক্রিয়া না থাকলে কোষের সংখ্যা বৃদ্ধি, জীবের পূর্ণাঙ্গ গঠন ও বিকাশ হবে না, অর্থাৎ নতুন জীবের সৃষ্টি হবে। তার দেখা গেল ইন্টারফেস কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে, যে পর্যায়টি না থাকলে কিন্তু দেখা যায় নতুন জীবের সৃষ্টি হবে না, কারণ কোষ বিভাজন না করতে জীব তৈরি আসবে কোথেকে। সেজন্য এই পর্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখি আমরা কোষ চক্রের গুরুত্ব কি, যে এতক্ষণ কোষ চক্র আলোচনা করলাম। কোষ চক্রের গুরুত্ব কি, কোষ চক্র না হলে এক কোষী বা বহু কোষে কোনো জীবের বংশবৃদ্ধি হবে না। অর্থাৎ কোষ চক্র আছে বলে কি জীবের বংশবৃদ্ধি করছে। এবং কোষ চক্রের ইন্টারফেজের প্রস্তুতির কারণে মাইটোসিস হয়। তা কোষ চক্রে কি হচ্ছে, ইন্টারফেজের প্রস্তুতির কারণে মাইটোসিসটা সংঘটিত হয়। ইন্টারফেজ যদি না থাকতো তাহলে কিন্তু কোষ চক্র মাইটোসিস হতো না। প্রতিটি জীবের স্বাভাবিক কোষ চক্র ওই জীবের স্বাভাবিক বৃদ্ধি সম্পন্ন করে। প্রতিটি জীবের স্বাভাবিক কোষ চক্র ওই জীবের স্বাভাবিক বৃদ্ধি। কোষ চক্র যদি স্বাভাবিক কোষ চক্র ঘটে তাহলে জীবের বৃদ্ধিটা স্বাভাবিক হবে। আর কোষ চক্রে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয় তাহলে কিন্তু জীবে কিন্তু ত্রুটি বিচ্যুতি শূন্য নতুন একটি অকর্তব্য জীব তৈরি হতে পারে বিভিন্নভাবে। আর অস্বাভাবিক বা অনিয়ন্ত্রিত কোষ চক্র ঝড়ের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ ব্যাহত করে, এমনকি ক্যান্সার সৃষ্টি করে। আচ্ছা, অস্বাভাবিক এবং অনিয়ন্ত্রিত কোষ চক্র লিখতে ভুলে গেছে। কোষের তাহলে অস্বাভাবিক বা অনিয়ন্ত্রিত কোষ চক্র যদি হয় তাহলে কিন্তু কোষের হবে, কোষের কি করবে, স্বাভাবিক বৃদ্ধির বিকাশ না থাকে। কিন্তু কোষটা যদি অস্বাভাবিকভাবে যদি তার যদি ঘটে, অস্বাভাবিক মানে কি, যে স্বাভাবিকভাবে যে ডিএনএটা তৈরি হওয়ার কথা ছিল, স্বাভাবিকভাবে যে অঙ্গাণুটা তৈরি হওয়ার কথা ছিল, সেটা সেই পরিমাণে হয়নি। ডিএনএতে কোনো অংশ কমে গেছে, কোনো অংশ বৃদ্ধিপ্রাপ্ত হয়ে গেছে, ছিটতে গিয়ে উল্টাপাল্টা হয়ে গেছে ইত্যাদি বিভিন্ন ধরনের যে কোনো ধরনের অস্বাভাবিক যদি ঘটনা ঘটে তাহলে কিন্তু কি হবে, কোষের বৃদ্ধি কিন্তু ব্যাহত করবে, বিকাশও ব্যাহত করবে। তখন কি হবে, এবং সেটা কি হবে, একসময় ক্যান্সারে রূপান্তর লাভ করবে। সুতরাং কোষ চক্রের অনেক গুরুত্ব আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা মোটামুটি আলোচনা করে ফেললাম কোষ চক্রের যে বিভিন্ন ধাপগুলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো প্রকার প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাকে জানাবা, কমেন্ট বক্সে জানাবা। এবং তাছাড়া তোমার সাথে আমাদের যে কলেজের যে ফেসবুক যে গ্রুপ আছে সেটিতে তোমরা আমার ওইখানে তোমাদের কোনো প্রশ্ন থাকলে জানাবা, ঠিক আছে। আর জুমে তো আমি ক্লাস নিচ্ছি, সেই ক্লাসে তোমরা তো অবশ্যই সেখানেও সেই বিষয়গুলো সম্পর্কে আলোকপাত করবো, ঠিক আছে। তো সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।